পরিবর্তনটা এই পরিবর্তনে দুইটা ধারার খুব বড় ধরনের অবদান আছে। একটা ধারা হচ্ছে রাজনৈতিক দল। আমরা যারা হাসিনার বিরুদ্ধে এই শেখ পরিবারের শাসনের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করেছি, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার জুন থেকে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে যে তরুণ ছাত্র যুবকরা আন্দোলনে নেমে আসছে এবং এই গণ অভ্যুত্থানকে সফল করেছে। 16 বছর 17 বছর থেকেই কিন্তু রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য বারবার দাবি করে আসছে। বিএনপি অথবা জামাত অথবা অন্য রাজনৈতিক দল কিন্তু নতুন করে কোনো নির্বাচনের দাবি করছে, ব্যাপারটা এরকম না। তারা হুট করে নির্বাচনের দাবি করছে, ব্যাপারটা তা না। তারা আসলে একটা ভালো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দাবি করছে শুরু থেকে, অনেক বছর থেকে। আবার দেখেন যে গণ অভ্যুত্থানটা সফল যার নেতৃত্বে হয়েছে সেই ছাত্র সমাজ, তরুণ, কোটি কোটি যারা তরুণ সম্প্রদায়ের সদস্য আছেন, তারা কিন্তু পার্টিকুলারলি নির্বাচনের কোনো দাবি করেন নাই। তাদের দাবি হচ্ছে সংস্কার, রাজনৈতিক বন্দোবস্ত করা, দেশ বদলে দেওয়া। এবং সারা বাংলাদেশের যদি দেয়াল লিখনগুলো দেখেন, আমি সারা বাংলাদেশ সফর করে কোনো দেয়াল লিখনে দেখি নাই যে আমাদের এই তরুণরা দাবি করেছে যে অবিলম্বে নির্বাচন দেন। তারা দাবি করেছে যে ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ চাই, নতুন বাংলাদেশ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, সংস্কার চাই। তাহলে এখন এই দুইটা দাবির মধ্যে কি আসলে কোনো বিরোধ আছে, দ্বন্দ্ব আছে? আমরা আসলে কোনো দ্বন্দ্ব দেখি না। দুটোই আসলে সংস্কারের যে বৃহত্তর জার্নি, একটা জাতিরকে জাতি হয়ে ওঠার যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে আছে। কোনো পক্ষই ভুল না এবং একটা আরেকটার বিপরীত কোনো বিষয় না। ভাই যেটা জিজ্ঞেস করেছেন যে আগে কি সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, না নির্বাচন আগে হবে ন্যূনতম সংস্কার দিয়ে, আসলে সবটা মিলায়ে সংস্কার। নির্বাচনটা সংস্কারের একটা মোটা দাবি। এবং আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় সরকার আসার পরে, দায়িত্ব নেবার পরে প্রথম যে 6টা কমিশন করেছেন, এই 6টা কমিশনের একটা কমিশন কিন্তু নির্বাচন রিলেটেড কমিশন। এবং যারা ইতিমধ্যে আপনার এই রিপোর্টও দিয়ে দিয়েছে, ডিসেম্বর মাসে তারা তাদের প্রতিবেদন দিয়েছে, সুপারিশমালা দিয়ে দিয়েছে। তাই এই জন্য দেখেন যে সংস্কারের রূপরেখার মধ্যে কিন্তু অলরেডি নির্বাচন আছে এবং সেটা চলমান। তো সেই জায়গাতে আমাদের এখানে আমরা কোনো ন্যূনতম বিরোধ দেখতে পাচ্ছি না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যেটাই করতে চাই সেটা যেন ঐক্যমতের ভিত্তিতে হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যখন আমাদের একাধিকবার দেখা হয়েছে, প্রফেসর ইউনূসকে এবি পার্টির পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলেছি যে আপনি 1.5 থেকে 2 বছরের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে যে কাজগুলো করা সম্ভব সেগুলো করবেন। এবং আমরাও আমাদের দলের পক্ষ থেকে বলেছি 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকারও যে রোডম্যাপটা দিয়েছে আপনার এই বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝির মধ্যে, এটা মোটামুটি আমাদের মোটা দাগে যে প্রস্তাবনা ছিল 2 বছর, সেটার মধ্যে, সেই ফ্রেমের মধ্যে আছে। এবং সেই জায়গাতে দেখেন যে এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে অথবা সংস্কার উদ্যোগের ব্যাপারে আমরা এই সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো তালবাহানা করা অথবা ভিন্ন মত অথবা নির্বাচনকে পিছনে ফেলে দেওয়া, ঠেলে দেওয়া, এগুলো দেখি নাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে 16 বছরের যে না পাওয়ার জায়গাটা ছিল, সেই সবগুলো বঞ্চনা সাডেনলি প্রত্যাশার সাগরে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সবার সরকার, এই প্রত্যাশাগুলো সে বাস্তবায়ন করবে কি দিয়ে? সরকারকে একটা জিনিস নাগরিকের কাছে পৌঁছাইতে 2টা জিনিস লাগে। একটা হচ্ছে সরকারের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকা লাগে। রাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্ট আওয়ামী লীগ ফাঁকা করে দিয়ে গেছে। এই রাষ্ট্রের ট্রেজারিতে আমাদের কোনো টাকা নাই। সরকার ব্যাংক থেকে কর্জ করে তারপরে টাকা ছাপায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিচ্ছে। বেতন দেওয়ার মতো কোনো টাকা আওয়ামী লীগ এখানে রেখে যায় নাই। 40টা ব্যাংক লুট করে আওয়ামী লীগ রেড জোনে রেখে গেছে। প্রত্যেক দিন আওয়ামী লীগের আমলে 1.5 থেকে 2 হাজার কোটি টাকা পাচার হয়েছে প্রত্যেক দিন। সেই রাষ্ট্রে আপনি সমস্যাটা সমাধান করবেন কোত্থেকে? প্রকল্প দিবেন কোত্থেকে? আবার সম্পর্কে জানবেন গত 16 বছর গোপালগঞ্জের পুলিশ সদস্যরা বাংলাদেশে কি আচরণ করছে। ওরা জমিদারি ব্যবস্থা কায়েম করছে বাংলাদেশে। আবার বিকল্পটা দেখেন, এই পুলিশ ঘুষ খায়, আপনি সমাধান চাচ্ছেন, তার সমালোচনা করছেন। একজন কনস্টেবলকে এই রাষ্ট্র কয় টাকা বেতন দেয়? 9,000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা বেতন দেয়। 4, 5, 6 জনের সংসার আছে, বাবা মাকে দেখতে হয়। ঢোকার সময় 20 লাখ 25 লাখ টাকা পুলিশের অফিসার রাজনৈতিক দলের নেতাদেরকে ঘুষ দিয়া ঢুকতে হয়েছে। টাকা কি ওর বাপের জমি বেচা দিবে? টাকা দিবে কোত্থেকে সে? এই যে 25 লাখ টাকা সে ঘুষ দিয়ে ঢুকছে, এই টাকাটা সে কোত্থেকে উদ্ধার করবে? সে 11,000 টাকায় কিভাবে চলবে 4 জন 6 জনের সংসার নিয়ে?
তাহলে এই রাষ্ট্র তো তাকে ঘুষ খাইতে বাধ্য করছে। ট্রাফিক পুলিশের সমালোচনা করছেন, ও 10 টাকা খায় সিএনজির কাছ থেকে, অটোর কাছ থেকে, খাবে না কেন? তার তো 20 লাখ টাকা এনজিও থেকে টাকা নিছে, গরু বেচে টাকা দিছে, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনছে, এ টাকা শোধ করবে কিভাবে সে? অতএব রাষ্ট্রের এই দুই পক্ষের বাস্তবতাটা দেখতে হবে। পুলিশ আমাদের উপর গণহত্যা যেমন করেছে, পুলিশের যারা জুনিয়র সদস্য এ বেচারা তো চাকরি করে, তার বস বলতেছে গুলি করার জন্য, চাকরি না করলে তাকে তো সাসপেন্ড করে দিবে গুলি না করলে। তাহলে এই দুই পক্ষের কষ্ট, বাস্তবতা, হ্যাঁ এর ভিতরে বাড়াবাড়িটা দেখতে হবে। যে বেশি আগ্রহী হয়ে বলে নাই, তারপরও তার অন্তরে হাসিনার জন্য এত দরদ, মায়া, মহব্বত, তার দিলের ভিতরে খালি গুলি করার আগ্রহ তৈরি হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া জালে দেখে তারে খালি গুলি করতে মনে চায়, এত আগ্রহ যার, হারুনের মতো, ডিবি হারুনের মতো, তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। কিন্তু যিনি নিরাপরাধ সদস্য, সিম্পলি চাকরি করছেন, আদেশ মানতে বাধ্য হয়েছে, অথবা খুন করেন নাই, অধিকাংশ পুলিশ সদস্য সিম্পলি টিয়ার শেল মারছেন, গ্রেনেড চার্জ করছেন, সাউন্ড গ্রেনেড মারছেন, তাহলে তাকেও আমাকে বাঁচাইতে হবে, তাকে নিরাপদ রাখতে হবে। সে যেন কাজে আবেগ খুঁজে পায়, কাজের প্রতি মায়া, মমতা, নিরাপত্তা খুঁজে পায়।